দর্শক অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন সাতরং। সাথে আছে আমি বিধান রিবেরু। কথা সাহিত্যিক আহমদ ছফার 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ আমাদের সঙ্গে রয়েছেন লেখক ও চিন্তাবিদ সলিমুল্লাহ খান। সাতরং অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আমরা জানি যে আহমেদ ছফা পরলোকগত হয়েছেন 11 বছর হলো, এবং আহমেদ ছফাকে নিয়ে আপনার একটি গ্রন্থ রয়েছে আহমেদ ছফা সঞ্জীবনী। সেখানে বলা যায় যে 39 বছরের বিভিন্ন সময়ে লেখা প্রবন্ধ এবং নিবন্ধগুলো একত্রিত হয়ে সেই, আমি বলবো যে একেবারে নির্মোহ এবং বস্তুনিষ্ঠভাবে আপনি এরকম গ্রন্থ আর আমার চোখে পড়েনি আসলে। তো এই 39 বছর ধরে ছফা বন্দনা কেন করলেন? আমি তো পেশাগতভাবে সাহিত্য সমালোচক হিসাবে গড়ে উঠিনি, কিন্তু আহমদ ছফার সাথে পরিচয় ঘটার পরে তার লেখার আলোচনা করতে আমি অনেক প্রবন্ধ লিখেছি নানা সময়ে। তো উনি যাতে তাড়াতাড়ি মারা যাবেন সেটা অবশ্য আমি ভাবিনি। সত্যি বলতে 58 বছর বয়স। হ্যাঁ, উনি যখন মারা যাচ্ছেন তার মধ্যে আমি তার উপরে মাত্র 4টা প্রবন্ধ লিখেছি। তারপরে এরপরে গত 10 বছরে, এখন তো 11 বছর হলো, আমার বইটা বেরিয়েছে 2 বছর হয়, আমি আরো বেশ কিছু প্রবন্ধ লিখি। তো সেই নিয়ে এই বই ঠিক পরিকল্পিত বই নয়, তবে আমার যে মুগ্ধতা আহমদ ছফার প্রতি আমার মনে হয় সেটা আরো অনেক পাঠকের মুগ্ধতা। যেখানে আমি আহমদ ছফাকে বড় লেখক হিসেবে পেয়েছি, আমরা অনেক সময় হাতের কাছে বড় লেখক দেখলে চিনতে পারি না। আমাদের দেশে কথা আছে না, গেও যোগী ভিক পায় না। তো আহমদ ছফা যেহেতু আমাদের মধ্যেই বড় হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি এসেছিলেন ছাত্র হিসেবে, সেখানে তিনি শিক্ষকতা যশ প্রার্থী হয়েও শিক্ষক হতে পারেননি, এবং তিনি যেটাকে আমরা বলি পিএইচডি ডিগ্রি, তার জন্য তিনি অনেকদিন পড়াশোনা করেছেন, কিন্তু এগুলি আসলে তার আসল কাজ ছিল না। তিনি ছিলেন সৃষ্টিশীল লেখক। আপনি খুব সহজে বলেছেন যে তিনি কথা সাহিত্যিক আপনার ভূমিকায়। গতকাল আমাদের বক্তৃতায় অধ্যাপক মনসুর মুসাও তাকে পরিচয় দিয়েছেন প্রধানত কথা শিল্পী আকারে। আমার মনে হয় এই পরিচয় মিথ্যে নয়, কিন্তু সত্যের খাতিরে বলতে হবে এটা অসম্পূর্ণ পরিচয়, অর্ধসত্য বলা যায়। হ্যাঁ, এবং অর্ধসত্য মাঝে মাঝে অসত্যের চেয়ে মারাত্মক হয়। আহমদ ছফা হচ্ছেন, আমি মনে করি, আমাদের দেশের সবচেয়ে বড় চিন্তাবিদ, অথবা আপনি বলতে পারেন প্রচলিত শব্দ ব্যবহার করে বুদ্ধিজীবী। আপনি জানেন 1972 সনে আহমদ ছফা কলকাতা থেকে ফেরার পর তিনি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন, এবং মুক্তিযুদ্ধের উপর প্রকাশিত প্রথম বাংলা বই তিনিই লিখেছিলেন, এবং ঘটনাচক্রে সেটা প্রকাশিত হয়েছিল আজ থেকে 41 বছর আগে, 28 জুলাই 1971 সনে। আবার তিনি মারাও গিয়েছেন ঠিক 30 বছর পর, 2001 সনের 28 জুলাই। সে 28 জুলাই একটা ইংরেজিতে বলে ফেটফুল ডে, এটা ভাগ্য নির্ধারক দিবস। কিন্তু সেই বই যে প্রকাশিত হয়েছিল তখন তাকে সাহায্য করেছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মুজাফফর আহমেদ, যার বাড়ি আহমদ ছফার নিজের জেলা চট্টগ্রামের কাছে, চট্টগ্রামই বলা যায় সন্দ্বীপে। কিন্তু সেটা চট্টগ্রামের লোক বলে আহমদ ছফাকে মুজাফফর আহমদ সাহায্য করেছেন, সেটা হয়তো সত্যি নয়। মুজাফফর আহমদ তার মধ্যে সেই মহান লেখককে আবিষ্কার করেছিলেন, তখন আহমদ ছফার বয়স 27 বছর। যেই মহান লেখককে মুজাফফর আহমদ আবিষ্কার করেছিলেন কাজী নজরুল ইসলামের মধ্যে। আমি আহমদ ছফার উপর তার একটা বই বিখ্যাত, আপনি জানেন, অলাদ চক্র, সেটার পর্যালোচনা লিখেছিলাম পত্রিকায়। ঘটনাচক্রে সেটা প্রকাশিত হয়েছিল যেদিন তিনি মারা যাচ্ছেন তার আগের দিন। আমার সৌভাগ্য যে আহমদ ছফা ওটা পড়েছিলেন। সেই লেখার শেষ পংক্তিতে আমি এই কথাটা লিখেছিলাম যে মীর মোশাররফ হোসেনের পরে একমাত্র কাজী নজরুল ইসলামকে বাদ দিলে আহমদ ছফাই সম্ভবত সর্বশ্রেষ্ঠ বাঙালি মুসলমান লেখক। এটা স্যার, মানে আমি যদি বলি যে খুব সংক্ষেপে 2-3 লাইনে যদি বলেন যে ইন্ডেক্স গুলো, মানে কোন বিচারে আপনি এই কথাগুলো বলছেন যে তার রাজনৈতিক চিন্তা? আপনাকে বলি, মাইকেল মধুসূদন দত্ত যখন মেঘনাদ বধ কাব্য লিখছেন তখন তিনি তার বন্ধু রাজনারায়ণ বাবুকে, যিনি ব্রাহ্ম ধর্মের লোক ছিলেন, তার বন্ধু ছিলেন, রাজনারায়ণ বসুকে লিখেছিলেন যে বাংলাদেশে কোনো মুসলমান নাই যিনি মহরমের কাহিনী নিয়ে, একটা হাসান হোসেনের এই শাহাদাত বরণ নিয়ে একটা মহাকাব্য লিখতে পারেন। আমার তো ওই বিদ্যা নাই, নাহলে আমি লিখতাম। আমি মেঘনাদকে দেখছি বীর হিসেবে, ভারতবর্ষের হিন্দু সমাজ রাম এবং লক্ষণকে বীর হিসেবে জানে, আমি রাবণ এবং ইন্দ্রজিৎ ওরফে মেঘনাদকেই হিরো নায়ক করে দেখাতে চাই। এই জন্য তাকে প্রচুর নিগ্রহের মুখোমুখি হতে হয়েছে, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত তাকে ছাড়েননি। সেই সময় তিনি তার চিঠিতে বলছেন, আমি যদি পারতাম
কোনো মুসলমান উল্লেখ করছে, কোনো মুসলমান যদি পারতেন তাহলে মহরম নিয়ে একটা কাব্য লেখা উচিত। আমি দেখলাম মধুসূদন মারা গেছেন 1873, তার 12 বছর পর 1885-তে মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু নামে একটা গদ্য মহাকাব্য লেখেন, যেটা শহীদে কারবালা এবং অন্যান্য জঙ্গনামা ইত্যাদি পুঁথির আধুনিক সংস্করণ বলতে পারেন। সেই জন্যই বলছি, বাঙালি মুসলমান বলতে যে সমাজকে বোঝানো হয় সেটার কথা আমরা পরে আসব। সেই সমাজের মানুষ বাংলা ভাষাকে পরিত্যাগ করেনি, তবু বাজারে প্রচার হয়েছিল যে যেহেতু তারা ইংরেজি শিক্ষার অধীনে আসেনি, সেই জন্য তাদের সাহিত্যিক প্রতিনিধি তখন পাওয়া যাচ্ছিল না। এমনকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি মীর মোশাররফ হোসেনের বইয়ের পর্যালোচনা লিখেছেন বঙ্গদর্শনে, সেখানে বলেছেন যে ইহার মতো বাংলা অনেক হিন্দুতেও লিখিতে পারে না। মীর মোশাররফ কিন্তু যে বাংলা লিখতেন তাতে দেখবেন রোজা, নামাজ এই সমস্ত শব্দ নেই, সেখানে আছে উপবাস, উপাসনা। তাতে বোঝা যায় তখনও বাঙালি মুসলমান সমাজের ঘরে ব্যবহৃত বাংলা শব্দ ব্যবহার করতে তিনি সাহসী হচ্ছেন না। তার 30 বছরের মতো পরে বা 35 বছর পরে যখন কাজী নজরুল ইসলামের আবির্ভাব হয়, তখন দেখা যায় যে বাঙালি মুসলমান সমাজ তার স্বাধিকারে বাংলা ভাষাকে নিজের ভাষা হিসেবে জাহির করতে পারছেন। মাঝখানে অনেক বড় সাহিত্যিক আছেন, বেগম রোকেয়া থেকে শুরু করে, আমি তাদের কথা আপাতত সময়ের খাতিরে বলছি না। 1971 সনে আরো গুরুত্বপূর্ণ বিষয় যে আহমদ শফী একটি প্রবন্ধ লিখেছিলেন, প্রথমে ইংরেজিতে, অর্থাৎ তিনি কলকাতায় চলে যাওয়ার আগে ঢাকাতেই প্রবন্ধটা লিখেছিলেন। প্রবন্ধটার নাম হচ্ছে ইংরেজিতে, আপনি জানেন, লিটারারি আইডিয়ালস অফ বেঙ্গল। কলকাতা থেকে ফিরে এসে তিনি সেটার বাংলা অনুবাদ করেন বাংলার সাহিত্য আদর্শ। আপনার প্রশ্নের উত্তর সেখানে পাবেন। তিনি বাংলার সাহিত্য আদর্শ বলতে 4 জন লোকের নাম করেছেন। খুব মজার বিষয়, সেখানে মীর মোশাররফ হোসেন নেই। প্রথম নাম করেছেন মাইকেল মধুসূদন দত্ত, যিনি ধর্মে খ্রিস্টান ধর্ম তিনি ত্যাগ করেননি। 2 নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, জাতে ব্রাহ্মণ। তৃতীয় রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি জাতে পিরালি ব্রাহ্মণ কিন্তু আবার ব্রাহ্ম। আর সর্বশেষ আদর্শ হচ্ছে বাংলা সাহিত্য আদর্শ কাজী নজরুল ইসলাম। আমি এই মাপকাঠিতে বলেছি আহমদ শফা হচ্ছে কাজী নজরুল ইসলামের পরে অন্তত বাঙালি মুসলমান সমাজে শ্রেষ্ঠ লেখক। এটা অনেকে মানতে পারেন না। আমি বিশেষ করে পশ্চিমবঙ্গের লেখকদের উচ্চারণ করছি না, এই কারণে 2 কারণে। আমি শুধুমাত্র বাঙালি মুসলমান সমাজের মধ্যে কল্পনা করলেও এর মধ্যে যারা বাংলা ভাষায় লেখেন তারা সকলেই এর মধ্যে এসে যান। আমি এই মাপকাঠিতে বললাম কেন শ্রেষ্ঠ লেখক। কাজী নজরুল ইসলাম যে আমাদের সর্বশেষ সাহিত্য আদর্শ, যেখানে তিনি বললেন আমি বাঙালি এই বলিয়া যেমন লজ্জা নাই, তেমনি আমি যে মুসলমান তা বলিয়াও লজ্জা নাই। এই কথা যিনি বলতে পারেন তিনি, আমি মনে করি, নতুন যে বাঙালি সমাজ গড়ে উঠেছে আমাদের দেশে এখন, অর্থাৎ 1947 সনে যে বাঙালি সমাজের মৃত্যু হয়েছে, তারপরে আবার যে বাঙালি সমাজের জন্ম হলো, আমি মনে করি এই সংগ্রামের মধ্যে যারা অংশ নিয়েছেন এবং এই সংগ্রামকে যারা বাণী মূর্তি দিয়েছেন, আহমদ শফা তাদের মধ্যে নিঃসন্দেহে সর্বাগ্রগণ্য না হলেও 5 জন সর্বাগ্রগণ্যের একজন। আমি সেই মাপকাঠিতে বলেছি। জি, আহমেদ শফাকে নিয়ে আমরা আরো আলাপ করব এবং তার যে রাজনৈতিক ভাবনা, এবং আপনি ওনাকে অনেক কাছ থেকে দেখেছেন, এই বিষয়গুলো নিয়ে আলাপ করব, কিন্তু একটি বিরতিতে যেতে হচ্ছে আমাদের। 7 রঙে এখন নিচ্ছে একটি বিরতি, ফিরবো এক্ষুনি আমাদের। দর্শক, বিরতির পর আরেকবার আমন্ত্রণ 7 রং অনুষ্ঠানে। কথা হচ্ছিল লেখক ও চিন্তাবিদ সলিমুল্লাহ খানের সঙ্গে। স্যার, আমরা আহমেদ শফার সাহিত্য এবং অন্যান্য বিষয় নিয়ে আলাপ করছিলাম। আহমেদ শফার একটি লেখা থেকে আমি একটু কোট করতে চাই। বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস বলে তার একটি যে প্রবন্ধ 72 সনে প্রকাশ হয়েছিল, ওখানে তিনি বলছেন যে বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না, এখন যা বলছেন শুনলে বাংলাদেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না। এটি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে ভাগটা ছিল, সেই সময়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে যে বুদ্ধিজীবীদের অবস্থান এবং অন্যান্য এই প্রসঙ্গ নিয়ে অনেকটা আক্ষেপের সুরে আমি বলবো যে অর্গানিক ইন্টেলেকচুয়ালদের প্রতি তার এক ধরনের আক্ষেপ ছিল। সেই জায়গা থেকে আহমেদ শফা কথা বলেছেন। আপনি নিজেও বললেন যে আহমেদ শফা বুদ্ধিজীবী ছিলেন, তো তার অবস্থানটাকে একটু পরিষ্কার করবেন যে কোন জায়গাটা থেকে। যে বইটার কথা আপনি বলছেন সেই বইটা প্রথমে পত্রিকা বেরিয়েছিল, এটা মনে রাখতে হবে। 1972 সনের ধরুন মার্চ এপ্রিল থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত এটা পত্রিকার ধারাবাহিকভাবে
বেরিয়েছিল। পত্রিকাটার নাম ছিল গণকণ্ঠ দৈনিক, এবং আমার যতদূর মনে পড়ে 19 কিস্তিতে এটা বেরিয়েছিল। পরে যখন এটা একত্রিত করে বই করা হয়, সেখানে অনেক বুদ্ধিজীবীর নাম তিনি কেটে দিয়েছেন বইতে, যেগুলি পত্রিকায় ছিল। যা হোক, এটা আমাদের দেশের নিয়মেই করতে হয়েছে, কিন্তু তিনি যে অনুযোগটা করেছিলেন সেটা সর্বাংশে সত্য। আপনাকে মনে রাখতে হবে, সেই বইয়ের ভূমিকায় তিনি আরেকটি বাক্য লিখেছিলেন, সেটা আরো খুব মজার। আপনি যে বাক্যটা উদ্ধৃত করলেন এটা হচ্ছে বইয়ের প্রথম বাক্য, কিন্তু বইয়ের ভূমিকা বা আমরা যেটা পূর্বভাস, তাতে একটা কথা আছে, বলছিল কি, আমরা এমন এক সময়ে বাস করছি যখন আমাদেরকে রক্ত দিয়ে চিন্তা করতে হচ্ছে। বাংলাদেশ স্বাধীন হবার পর এই কথা একজন লেখককে কেন লিখতে হবে? তৎকালীন সামাজিক অবস্থা যদি আপনি স্মরণ করতে পারেন, আপনার হয়তো তখন জন্ম হয়েছে অথবা হয়নি, আমার তখন জন্ম হয়েছে, আমি 10ম শ্রেণীর ছাত্র। তা আমি জানি সেই সময়ের অবস্থা ভয়াবহ ছিল দেশের। সেই কথা স্মরণ করে উনি বুদ্ধিজীবীদের স্মরণ করিয়ে দিচ্ছেন, যারা তৎকালীন সরকারের চতুর্দিকে দাঁড়িয়ে যাকে বলে রাষ্ট্রীয় 4 মূলনীতির জয়ধ্বনি দিচ্ছিলেন। আহমদ শফা জানেন তারা পাকিস্তান আমলের সকলেই, বেশিরভাগই, দু একটা ব্যতিক্রম তো সবসময় থাকে, বাদ দিয়ে পাকিস্তানি ঐক্য এবং সংহতির জয়গান গিয়েছেন। তারা রাতে যখন ভোল পাল্টে, ঠেলায় পড়ে কথাটা ব্যবহার করেছে। তারা যখন ঠেলায় পড়ে, এখন যে বাঙালি হয়েছেন তাও ঠেলায় পড়ে, তারা আগে পাকিস্তানি ছিলেন। এই কথাটা আহমদ শফার মতো একজন লোক ছাড়া আর কেউ বলবার সাহস করেননি। আহমদ শফা মনে রাখতে হবে তখন তরুণ যুবক, 28 বছর বয়স বা বড়জোর 29। এই কারণে আহমদ শফাকে অনেক রোষে পড়তে হয়েছে ক্ষমতাসীন তৎকালীন রাষ্ট্র এবং রাষ্ট্র বহির্ভূত ক্ষমতাসীন লোকদের। কিন্তু তার সার কথাটা কি সত্যি নয়? তিনি বলছেন, নিজে বুদ্ধিজীবী হয়েছেন সেটা বরাবর, উনি বলছেন বুদ্ধিজীবীদের যে কাজ সমাজে সেটা হচ্ছে ক্ষমতার সামনে সত্য উচ্চারণ করা। কিন্তু বুদ্ধিজীবীরা যদি হালুয়া রুটির ভোজে যোগ দিয়ে নিজেদের দায়িত্ব বুদ্ধিজীবী হিসেবে জাতিকে সৎ পথ এবং সত্য পথ দেখাবার যে দায়িত্ব সেটা ভুলে যান, তাহলে তাদের দ্বারা দেশের সমাজ পরিবর্তন হবে কি করে? সেই জন্য উনি বলছেন, বুদ্ধিজীবীরা আগে যা বলতেন তা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না। বুদ্ধিজীবীরা কি বলতেন? তারা বলতে কি, আরো সকলে আমরা পাকিস্তানি হই, কারণ আমরা সকলেই মুসলমান। কিন্তু পাকিস্তান যে পূর্ব বাংলাকে একটা উপনিবেশে পরিণত করেছে, সেই সত্যটা গোপন করেছেন তারা কি জন্য? তাদের একটা বাড়ি, ধানমন্ডিতে একটি প্লট। কিন্তু আহমদ শফা ছিলেন তখন নতুন জেনারেশনের বুদ্ধিজীবী, যারা জন্ম নিয়েছেন পাকিস্তান স্বাধীন হবার আগে পিছে। তাদের মধ্যে দেশপ্রেম বা বাংলাদেশের স্বাধীনতার জন্য যে আকাঙ্ক্ষা জেগেছিল, সেইটার দিক থেকে দেখলে পুরনো বুদ্ধিজীবীদের যে ভূমিকা, অর্থাৎ 47 সনে পাকিস্তান সমর্থন করাটা নয়, 1970 সন পর্যন্ত পাকিস্তানের পক্ষে গোপনে বা প্রকাশ্যে কাজ করা, সেটাকে উনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাসঘাতকতা। স্যার, আহমেদ শফার আরেকটি খুব বিখ্যাত বই রয়েছে, পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ, এবং এই বইটি সম্পর্কে আপনি একটি লেখাও লিখেছেন। সেই প্রবন্ধে আপনি সুশীল সমাজ এবং যে ম্যাটাফোর ব্যবহার করেছে সেটা নিয়ে আপনি চমৎকার আলোচনা করেছেন। সেই আলোচনার ছোট্ট করে যদি একটু আমাদের। আহমদ শফা প্রধানত আপনি বলেছেন কথা সাহিত্যিক, কথা শিল্পী, তিনি উপন্যাস লিখেছেন মোট আমার হিসাব মতে 8টা। তার মধ্যে এইটাই হয়তো তার সম্ভবত সর্বশেষ উপন্যাস, পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ। যদিও এটা বেরিয়েছে 1996-তে, কিন্তু এইটার মধ্যে আমরা দেখি প্রাজ্ঞ, ঋষি সুলভ, একটা মহাপুরুষ সুলভ উপলব্ধি তার মধ্যে এসেছে। 1971-এ যিনি কলকাতায় গিয়ে জাগ্রত বাংলাদেশ লিখেছিলেন, ঘটনাচক্রে বলছি, এটা উপন্যাস নয়, এটা একটা প্রবন্ধ গ্রন্থ। অনেক লোক, তরুণেরা অনেকে না পড়ে এটাকে উপন্যাস মনে করেছেন। এটা 4টা প্রবন্ধের সমাহার। দেশ থেকে ওখান থেকে ফিরে এসে তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন, 2 বাংলার সাংস্কৃতিক সম্পর্ক। সেটা বেরিয়েছিল বাংলা একাডেমি থেকে, তখন 3 খণ্ডে একটা বই বেরিয়েছিল আহমদ শফার সম্পাদনায়। সেই বইয়ের নাম ছিল হে স্বদেশ। তার প্রবন্ধ খণ্ডে আহমদ শফার এই প্রবন্ধটা ছিল 2 বাংলার সাংস্কৃতিক সম্পর্ক, কলকাতা থেকে আসার পর তার নতুন উপলব্ধি। তারপরে গত 30 বছরে দেশে কি হয়েছে সেই ভিতরে সারমর্ম আহমদ শফা লিখেছেন, আমি বলবো এই পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণে। সেটা সার কথা হচ্ছে এক বাক্যে বলতে গেলে, আমাদের দেশ যেটা স্বাধীন হয়েছিল একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, একটা গণতান্ত্রিক জাতীয় আন্দোলনের মধ্য দিয়ে, দেখা গেল তার ফলাফল জনগণের পক্ষে আসেনি। এটা আহমদ শফা উপলব্ধি করলেন। তাহলে কেন আসেনি? কেন আমাদের এই আন্দোলন, আমরা বলবো পূর্ণাঙ্গ বিপ্লব না হয় একটা বেহাত বিপ্লবে রূপান্তরিত হয়েছে? সেটার অনুসন্ধান করতে গিয়ে আহমদ শফা কয়েকটা নির্দেশ দিয়েছেন আমাদের, দিক নির্দেশমূলক চিহ্ন দেখালেন যে 1975 সনের পর থেকেই এভাবে হোক সেভাবে হোক দেশ একটা, বলতে পারেন, একদলীয় শাসন অথবা সামরিক শাসনের অধীনে চলে গেছে। এটা হয়তো 72 সনের পরেই শুরু হয়েছে এই প্রক্রিয়া, কিন্তু আমরা 75-এর পর স্পষ্টভাবে নির্দেশ দেখতে পেলাম। তার মধ্য দিয়ে গড়ে উঠেছে আমাদের লেখক সমাজ। কই লেখকদের মধ্যে প্রতিবাদ কোথায়?
বলেন তারা এতে অংশ নিয়েছেন। এবং এই সময়ের সামাজিক হিরো কারা, সামাজিক নায়ক কারা? আগের নায়ক ছিলেন শেরে বাংলা ফজলুল হক, মৌলানা ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী বা শেখ মুজিবুর রহমান। আর এখনকার হিরো কারা বলতে দুঃখেশ্বর বলতে এখনকার হিরো হচ্ছে এনজিও লর্ডরা। এখনকার হিরোরা যারা বিদেশ থেকে স্যার উপাধি পাচ্ছেন, নোবেল পুরস্কার পাচ্ছেন অথবা ম্যাগসেসাই পুরস্কার পাচ্ছেন। আমি তাদের নাম নাই বা নিলাম। এদের মধ্যে শিক্ষাবিদ আছেন, এদের মধ্যে চিকিৎসক আছেন, কিন্তু এদের সামাজিক হিরো হওয়ার যোগ হচ্ছে আমাদের সামাজিক অগ্রগতির দিক থেকে পশ্চাৎপদতা। আহমদ ছফর তাই মনে করতেন। সেই জন্য তিনি পুষ্পবৃক্ষ এবং বিহঙ্গ পুরাণে বলছেন যে একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। সেখানে একটা চরিত্রের নাম হচ্ছে আলমগীর। আলমগীর ছেলেটা আহমদ ছফার যে নায়ক ওই উপন্যাসে, যিনি কথক ন্যারেটর, তার সম্পর্কে বলতে গিয়ে বলছেন আলমগীর ছেলেটা গড়ে উঠেছে বস্তিতে, তার জন্ম হাসপাতালে, সে পুলিশের খাবার সরবরাহ করে, আপনার বলে টিফিন ক্যারিয়ারে করে, এবং সেই ছেলেটাকে ওই গল্পের কথক কিছুটা প্রশ্রয় দিয়ে তার নিজের বাসায় রাখে এবং তাকে কিছু কাপড় চোপড়, স্যান্ডেল, অন্যান্য আনুষঙ্গিক জিনিস কিনে দেয়। তখন বস্তির ছেলেরা দেখি ওই নায়কের সাথে যখন আলমগীর হেঁটে যায় একটু মৃদু মৃদু হাসে। তখন ভদ্রলোকের কথকের একটু মনে ধরছে, বলছে তোমরা হাসো কেন, আমি তো তোমাদের স্নেহ করি। তখন বাচ্চারা তাকে বলছে বড় ভাই আপনি কিছুই বোঝেন না, আপনি তো মায়ের পেটে আছেন। বল কি মায়ের পেটে আছে? এই যে আপনি আলমগীরকে স্নেহ করছেন, আলমগীর কিন্তু আপনাকে বিশ্বাস করে না। আলমগীর মনে করে আপনি একসময় একটা সুবিধা আদায় করবেন। উনি কি সুবিধা? তখন তারা ওই অশ্লীল শব্দটি ব্যবহার করে, আপনি কি বড় হইলে ওরে ফাঁকাইবেন। এখন এটা কেমন শব্দ বাংলা ভাষায় নাই। এখন যে ভাষা দূষণ কথা হচ্ছে বাংলা ভাষায়, এই শব্দটা একটা ভাষা দূষণ শব্দ। এটা দুই জায়গা থেকে আসে। ইংরেজি ভাষায় যেটা অশ্লীল শব্দ, সেটা বাংলা ভাষায় কত সুন্দরভাবে চলে এসেছে এইভাবেই। কারণ ইংরেজিতে যদি বলা হয় শুধু FUCK, এই শব্দটা ইংরেজিতে উচ্চারণযোগ্য নয়, কিন্তু এখন বাংলায় ফাঁক মানে হচ্ছে গ্যাপ। কাজে দুটাকে মিলিয়ে এমন একটি সংকর শব্দ তৈরি হয়েছে যেটার মধ্যে না বলা যাবে অশ্লীল, অত সমস্ত কথা এর মধ্যে বলা যাচ্ছে। অর্থাৎ সুবিধা আদায় না করে কেউ কাউকে সাহায্য করে না। আমি মনে করেছি এটা আহমদ ছফা অ্যালেগরি আকারে, রূপক আকারে বলেছেন। এনজিওরা যে বাংলাদেশের জনগণের জন্য প্রাণে একেবারে গদগদ হয়ে ভক্তিতে কেঁদে কেটে যে সাহায্য করছে, এর বিনিময়ে তারা কি আদায় করবে, এই কথাটা ইঙ্গিত করে। আহমেদ ছফা রাষ্ট্রসভা নামে প্রতি বছর আপনি একটি স্মারক বক্তৃতার আয়োজন করেন আহমেদ ছফাকে নিয়ে, এবং এই আহমেদ ছফার চর্চা বাংলাদেশে জারি থাক, এবং আপনি এটাতে আমি বলবো যে নেতৃত্বই দিচ্ছেন আসলে। তো আপনার এই আহমেদ ছফার চর্চা অব্যাহত থাকুক, এবং স্যার আমাদের এই স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের সাত রং। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত